দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তা কক্ষে। ডাকসু নির্বাচন 2025 এর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ এসেছে। ছাত্র দল এবং ছাত্র শিবির দুজনের পক্ষ থেকেই সংবাদ সম্মেলন করে অভিযোগ করা হয়েছে। কি সেই অভিযোগ, কি বলা হচ্ছে এবং এবারের ডাকসু নির্বাচন 2025-এ কি ফলাফলের দিকে যাচ্ছে সেই আলোচনা এবং বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে অতিথি আছেন ডাকসুর একজন সাবেক জিএস। এই নিয়ে আমাদের আজকের আয়োজন বার্তা কক্ষে। আপনাদের সবাইকে স্বাগত। সারাদিনের ডাকসু নির্বাচন 2025-এর ঘটনাবহুল দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং মানুষের পর্যবেক্ষণ কেমন ছিল সেই বিষয়গুলো নিয়ে জানবো। ডাকসুর সাবেক জিএস ডক্টর মুস্তাক হোসেন আজকে আমাদের সঙ্গে আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি শুরুতে যেটি বলেছি সেটা হচ্ছে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের সময় তেমন একটা অভিযোগ না পাওয়া গেলেও গণনার শুরুর পর থেকে অনেকগুলো অভিযোগ এসেছে। বিশেষ করে ছাত্র দল এবং ছাত্র শিবির এই দুটো দলের মনোনীত যে প্যানেল তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আমরা একটু দেখে আসি। আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না, আমরা আনন্দ করতে চাই, উদযাপন করতে চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ, ইতিমধ্যেই রোকেয়া হল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রোকেয়া হলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, সে যখন ব্যালট নিয়ে গিয়েছে ভোট কেন্দ্রে বুথে প্রবেশ করেছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশনি সংকেত। আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি, ম্যাডামদের সাথে কথা বলেছি, তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না। তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে। আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন কেউ মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি একান্তই কাম্য। প্রিয় অনাবাসিক শিক্ষার্থীবৃন্দ, যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন, ভোটাধিকার প্রয়োগ করেন। এদেশের মানবাধিকার, বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুণ্ণ রাখবার জন্য আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ, একান্তই গুরুত্বপূর্ণ। ইউল্যাব যে সেন্টার, সেই সেন্টার থেকে সকাল 8টায় শুরু হয়েছে ভোট। 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। 10:30 আমি সেখানে যাই, গিয়ে দেখি কোনো অবজারভারকে ঢুকতে দেওয়া হয় নাই। পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং 10 জন থেকে 6 জন ছাত্র দলের পুলিশ এজেন্ট ছিল, কাউকে ঢুকতে দেওয়া হয় না। কি করেছিল সেখানে? 10:30 পর্যন্ত আমরা অভিযোগ দেই, আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভাররা ঢুকতে পারে। তারপর 21 হলে জিয়াউর নামে এক কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পূরণকৃত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ। সে অভিযোগ যখন আসছে, সবাই যখন প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসিতে আরেক বিএনপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে একটা পেজে একটা কপি করছে। আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি। টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে, যার ব্যাপারে কনসার্ন আছে, যে স্টাফ, তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং সে পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, 21 হলের ঘটনাকে লুকানোর জন্য, লুকোচুরি করবার জন্য সে এই ধরনের ঘটনা আশ্রয় নিয়েছে। 21 হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলের চেকলিস্ট দেওয়া, ভোট দেওয়া ব্যালট বক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ এবং নিউজ আসছে এবং তথ্য প্রমাণ আসছে, তাকে যেমন গ্রেফতার করতে হবে, আবার সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, ডিজাস্টার কন্ট্রোল করার জন্য এখানে তাদেরকে তাদের পরিকল্পনা অনুযায়ী আরেক নাটক সাজানো হয়েছে যে একটা সিঙ্গেল পেজে, তারা পারলে আরো কয়েকটা পেজে করতো এই নাটক ঢাকা দেওয়ার জন্য, হয়তো কোলায় উঠতে পারে নাই। যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে।
দর্শক, আমরা দেখছিলাম যে দুজনের পাল্টাপাল্টি অভিযোগ আপনি শুনছিলেন। ছাত্র দলও তাদের জায়গা থেকে অভিযোগ করেছে, আবার ছাত্র শিবিরের পক্ষ থেকে করা হচ্ছে, আপনি শুনছিলেন। এইটা এখন কোন পর্যায়ে এসে দাঁড়ালো তাহলে? না, যখন দুটো পরস্পর প্রতিদ্বন্দ্বী দল অভিযোগ করেছে তাহলে তো এটাকে তো গুরুত্ব দেওয়া উচিত, যে যে অভিযোগ করেছেন সেটা একটা স্বচ্ছতার সাথে বিশ্বাসযোগ্যতার সাথে কর্তৃপক্ষকে জবাব দিতে হবে। এবং এটা যদি না হয় তাহলে পরস্পরের প্রতি যে প্রতিদ্বন্দ্বিতামূলক প্যানেল নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে সমস্যা হবে। যদিও ডাকসুতে এরকম বড় সমস্যা হয়নি, আমাদের সময় একটা হয়েছিল, পরে সেটা ঠিক হয়ে গিয়েছে। কিন্তু আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে এইরকম অবস্থা দেখতে চাই না। জাতীয় নির্বাচনে দেখেছি আমরা এর আগে যে পক্ষ পরাজিত হয় তারা বিজয়ী পক্ষকে কারচুপির অভিযোগ নিয়ে আসে। কাজে বিশ্ববিদ্যালয়ে এটি তাহলে এই যে বিরাট উৎসাহ উদ্দীপনা ছাত্রছাত্রীদের সারাদিন ব্যাপী, এটা কিন্তু একটা ম্লান হয়ে যাবে। আশা করি এই বিষয়ে ছাত্র সংগঠনগুলো নিজেদের মধ্যে সমন্বয় করে, নিশ্চয়ই কোনো এক সমস্যা হয়েছে, এটাকে কর্তৃপক্ষ যেন অতি দ্রুত স্বচ্ছতার সাথে সমাধান করেন, সকল শিক্ষক, সকল ছাত্র প্রতিনিধি, এবং সেখানে তারা সবসময় সাংবাদিকদেরকে সাথে নিয়ে করেন, সাংবাদিকরা সহ এটা একটা সম্মানজনক ফয়সালা হওয়া দরকার। এখন যে অভিযোগটা এসেছে সেখানে কিছুটা প্রশাসনের বিরুদ্ধে যে দায়িত্ব পালনের ব্যর্থতার অভিযোগ, সেটা ছাত্রদলের পক্ষ থেকে, এবং বিএনপিপন্থী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং এরকম যারা আছেন তাদের বিরুদ্ধে ছাত্র শিবিরের যে অভিযোগ, এখানে এটা আসলে প্রশাসনকে অনেকটা প্রশ্নের মুখে ফেলে দেওয়া হলো কিনা, এবং যে কথাটা ছাত্র শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে তাতে মনে হচ্ছে কিনা যে একটা পক্ষ পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনকেই বানচাল করার চেষ্টা করেছে, সেইটা আপনি মনে করেন কিনা? সেটা হতে পারে, সেটা যে নির্বাচন যদি না হয় তাহলে কর্তৃপক্ষ বিপদে পড়বে, বা এটা আরও রাজনৈতিক থাকতে পারে যে যারা বর্তমান রাজনৈতিক পরিবর্তনে তারা হয়তো কোনো কারণে এটা খুশি হচ্ছেন না, বা পরিবর্তনের পরবর্তী পরিস্থিতিতে খুশি হচ্ছেন না, এরকম কেউ রাজনৈতিকভাবে সমাধানের কথা চিন্তা না করে একটা মানে গোলযোগের মধ্যে পরিস্থিতি হলে তারা একটা মানে নেতিবাচকভাবে খুশি হবেন, সেটা হতে পারে। তবে অত কিছু খোঁজার চাইতে সেটা তো একটা বিশাল রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়। আপনি ছাত্রলীগের কথা কি মানে হিন্টস দিচ্ছেন? আমি যে কোনো মানে এটা হতেও পারে, নাও হতে পারে। এছাড়া তো আরো অনেকে আছে যে বর্তমান অবস্থায় তারা স্বস্তি বোধ করছেন না, শুধুমাত্র ছাত্রলীগই না। তো এটা এটা তো অনেক রাজনৈতিক সমাধানের বিষয়, সেটা ডাকসুর বাইরে বা ডাকসু সহ আরো অনেক বড় প্রেক্ষাপট। কিন্তু এইখানে যে নির্বাচনকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো স্পেসিফিক ধরে ধরে আমাদেরকে কর্তৃপক্ষকে বিশেষ করে ধৈর্যের সাথে সমাধান করতে হবে। ঢালাও অভিযোগ কর্তৃপক্ষের মুখ থেকে মানায় না। অর্থাৎ ছাত্ররা তাদের হয়তো একটা রাজনৈতিক পক্ষ, তাদের রাজনৈতিক অ্যাফিলিয়েশন আছে বা তাদের সাথে দৃষ্টিভঙ্গি আছে, তারা হয়তো অনেক কিছু বলে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে খুবই ধৈর্যের সাথে সমস্যাগুলো ধরে ধরে সমাধানটা করতে হবে। তারাও যদি আবার ঢালাওভাবে বলে যে কেউ এটা নির্বাচন বানচাল করতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেকায়দায় ফেলতে চায়, এটা বলে কিন্তু সমাধান হবে না। এটা হয়তো পটভূমিতে চিন্তা থাকতে পারে। তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন, কর্তৃপক্ষ, মাঝখানে সাংবাদিকরা আছেন, প্রয়োজনে যদি এখনও অন্য কোনো কাউকে যারা এর মধ্যে সমাধান করতে পারেন। আমার মনে হয় এটা হলো অনেকটা সেরকম যে রোগীর ভালো অপারেশন হলো, কিন্তু অপারেশনের পরে যে যত্ন না নেওয়ার কারণে ইনফেকশন হলো রোগীর, সে আর ভালো হলো না, পোস্ট অপারেটিভ সমস্যা। কাজে নির্বাচনটা ভালো হয়েছে, অভিযোগ যেটা হয়েছে সেটা হয়তো খুব একটা বড় বলে এখনো বোঝা যাচ্ছে না, কারণ এত ছাত্র ভোট দিতে এসছে, এখানে বড় ধরনের কারচুপি করে পার পেয়ে যাওয়াটা খুবই কঠিন। এবং এখন একটা ডিজিটাল সাংবাদিকতার যুগে এটা কেউ কোনো অন্যায় করলে সেটা প্রমাণ হয়েই যাবে। কাজে এটা খুবই সুন্দরভাবে সমাধান করা উচিত। ভোট গণনা শুরু হয়েছে, ভোট গণনার প্রবণতা থেকে বোঝা যাবে। তো অতখানি অপেক্ষা করা দরকার নেই যে যদি কেউ মনে করে ভোটের ফলাফল যদি অনেক ব্যবধানে যারা বিজয়ী হয়েছেন তাহলে এই কারচুপি কতটাই বা হয়েছে, সেটা কিন্তু নির্বাচনের ফলাফল যারা জয়ী হতে পারবেন না তাদেরকে মেনে নিতে খুব একটা উৎসাহিত করবে না। তারা গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে তারা প্রশ্ন, যারা জিতবে তারা হয়তো তখন চুপ করে যাবে। হ্যাঁ, কাজে এটা মনে হয় এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে যদি সমস্যাগুলো একেবারে
স্পেসিফিক ধরে সমাধানটা করা। এখন প্রশাসনের বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে যে দায়িত্ব পালনের ব্যর্থতা, প্রশাসনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, প্রক্টরিয়াল বডি বা অন্যান্য যে সমস্ত নিয়োগটা হয়েছে সেই নিয়োগটা কিন্তু গত 1 বছরের মধ্যে নতুন করে হয়েছে। আগের ভিসি বা ওই বডিগুলো নেই, অধিকাংশই নেই। এখন সেই ক্ষেত্রে ছাত্র দলের যে অভিযোগ, আপনার এখানে কোনো মানে এর মধ্যে ইন্টারনাল কোনো মেরুকরণ আছে কিনা? না, অভিযোগে তো তাদের একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজ করতেই পারে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনৈতিক মতামত তারা দেখা করেছেন, সেখানে খুব একটা সুরাহার দৃশ্য পাওয়া যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় যাওয়া। হ্যাঁ, সেক্ষেত্রে মানে হয়তো ব্যাকগ্রাউন্ডে এগুলো চিন্তা থাকতে পারে কে কোন পক্ষপাত, কিন্তু কাজগুলো কি হয়েছে সেটা ধরে ধরে অভিযোগটাও করা উচিত এবং সমাধানটাও সেইভাবে করা উচিত। এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিজেদেরও সহউদ্যোগে দেখা উচিত। ছাত্রদল অভিযোগ ওই জায়গাটা সে নাও করতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সুনাম এবং তাদের স্বচ্ছতা ঠিক করবার জন্য তাদের নিজস্ব পন্থায় অনুসন্ধান করা উচিত। ছাত্রদল বা ছাত্র শিবির সেই বিষয়ে তারা আলোকপাত নাও করতে পারে, কারণ তাদের হয়তো সেই অভিজ্ঞতাটা নেই। কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা কর্তৃপক্ষে আছেন, শিক্ষকরা আছেন, তাদের মধ্যে অনেকেই বিগত নির্বাচনও করেছেন, বিগত 19 সালে নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। কাজেই তারা নিজস্ব পদ্ধতিতে যদি সমাধান করতে আগায় এবং যারা অভিযোগ করেছে অভিযোগকারীদের অভিযোগ ধরে আগায়, আমি বলছি যে যদি আন্তরিকতাটা প্রদর্শিত হয়, আন্তরিকভাবে চেষ্টা করে, তাহলে একটা আস্থার ভাব আসবে। সেই আস্থাটাকে সংকট রয়ে গেছে। কিন্তু ডক্টর মোশতাক হোসেন, আমার মানে জিজ্ঞাসাটা যদি এইরকম একটা জায়গায় নিয়ে আসি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রলীগ যখন থেকে ক্যাম্পাসে নাই, অর্থাৎ নিষিদ্ধ এখন, তারপর থেকে এখন ছাত্রদল এবং শিবির তারা পরস্পরকে নিজেদের জায়গা থেকে শক্তিশালী মনে করছে কিনা, এবং তারা প্রতিদ্বন্দ্বী যে দলের যে অবস্থানটা মানে বোঝাবুঝি এবং সেটা সেই জায়গায় চলে গেল কিনা, এবং সেইটা এক ধরনের মানে যে কোনো মূল্যে আমার ফলাফলটা চাই, এরকম কোনো আভাস আপনি? হ্যাঁ, আপনি আপনার প্রশ্নের মধ্যে অনেকখানি জবাব আছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ ছাত্রলীগের অনুপস্থিতিতে সে শূন্যস্থানটা পূরণ করার জন্য রাজনৈতিক নিয়মেই জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবির তারা পরস্পর প্রতিদ্বন্দ্বী। কিন্তু সমাধানটা করার চেষ্টা যদি আগের কৌশলে হয়, যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ ছাত্রদলকে মোকাবেলা করেছে বা ছাত্রদল যে এটা করলে কিন্তু আমরা সমাধান পাবো না। তাহলে আমরা জুলাইয়ের অভ্যুত্থান থেকে কি শিক্ষা নিলাম? প্রতিদ্বন্দ্বিতা হবেই, এটা সামাজিক নিয়মে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা হবে, রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। সমাধানটা করতে হবে গণতান্ত্রিক পন্থায়, যে গণতন্ত্রের জন্য এতগুলো ছাত্র এত জনতা রক্ত দিল। কাজেই প্রতিদ্বন্দ্বিতাটা তীব্র হলেও সমাধানটা হতে হবে গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, এবং গণতান্ত্রিক যে কাঠামো এবং পরিসর গড়ে উঠেছে এটাকে আরও বড় করতে হবে। এইভাবে যদি আগের মতো নেতিবাচক প্রতিদ্বন্দ্বিতা হয়, তাহলে এই পরিসরটা কিন্তু আরও কমে যাবে। এবারে একটু, আপনি নিজেও একসময় জিএস ছিলেন, একসময় একদিন নিশ্চয়ই প্রার্থীও ছিলেন, তারপরে নির্বাচিত হয়েছেন। সেই সময়ের সাথে এখনকার যে ক্যাম্পাসে ভোটের যে উপস্থিতি সাধারণ মানুষকে, এটা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল, হয়তো এত মানুষ আসবে না। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখবেন, আমাদের সহকর্মীদের বলছি দেখানোর জন্য, যে ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রাথমিক যে হিসাবটা, সেখানে কোন কেন্দ্রে কত ভোট পড়লো, মানে কত শতাংশ, সেটির একটি হিসাব। যদিও এটি এখন থেকে বেশ কয়েক ঘন্টা আগে, যে কারণে তখন পর্যন্ত সিনেট ভবন কেন্দ্রের হিসাব পাওয়া যায়নি, বাকিগুলোতে পাওয়া গেছে। তাতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কেন্দ্রে ছাত্রীদের কেন্দ্র, সেখানে 65.25%, ভূতত্ত্ব কেন্দ্র সেখানে ছাত্রীদের কেন্দ্র, সেখানে 65%। এই দুটোতে কিছুটা কম দেখা গেলেও বাকিগুলোতে প্রায় 80-র কাছাকাছি। আপনি দেখছেন উদয়ন স্কুল কেন্দ্র, সেখানে 84 থেকে 85%, এটা একটা অনেক বড় অংশ। শুধু সিনেট ভবন কেন্দ্রে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাব কেন্দ্র, সেখানে 67%, কিছুটা কম। টিএসসি কেন্দ্র, সেখানে 69%, সেটিও কম নয়। শারীরিক শিক্ষা কেন্দ্র, সেখানে 83, এবং কার্জন হল কেন্দ্রে 80+, অর্থাৎ মানে 80-র বেশি। এই চিত্র দেখে এর থেকে তো কমবে না, বরং আরও বাড়বে, কারণ একটা কেন্দ্রের হিসেব এখনও নাই এবং কয়েক ঘন্টা নিশ্চয় আরও বেড়েছে। তো এই যে হিসাবটা, তাতে আপনার কি মনে হয় যে আগের থেকে অংশগ্রহণের, মানে ভোটে দাঁড়ানো না, মানে প্রার্থিতা না, মানে যারা ভোট দিতে এসছেন তাদের সংখ্যাও বেড়েছে অনেক? হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের সময় থেকে তো অবশ্যই বেড়েছে। এবং এই যে একটা উৎসাহ উদ্দীপনা এসছে যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করব এবং সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া অংশগ্রহণ করব, এই উৎসাহটা যেন ভাটা না পড়ে নির্বাচন পরবর্তী এই বিভিন্ন গোলযোগে। এটাকে ক্যারি করে সামনে নিয়ে যেতে হবে। আগামী ডাকসু নির্বাচন যত সময় হয়, তাহলে এটা আরও একটা সুশৃঙ্খল, আরও পরিশীলিতভাবে জিনিসটা হবে। এখন তো স্বতঃস্ফূর্তভাবে আসছে, এটাকে আমাদের একটা পদ্ধতির মধ্যে নিয়ে যেতে হবে, এটা যেন হারিয়ে না যায়। কাজেই ছাত্রীদের মধ্যে কিছুটা কম আছে হয়তো
যারা অনাবাসিক তারা কম এসছেন, বা হলে যারা ছিলেন কিছু লোক চলে গিয়েছে হয়তো বাড়িতে, তাও একটা অনেক আশাব্যঞ্জক। গত বছরে 48% বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ছাত্রী ভোটার সংখ্যা, মানে শতকরা 48%-এরও বেশি। সেক্ষেত্রে বলা যায় যে প্রায় অর্ধেক, তাই না? তাই অর্ধেক। এবং এবারে প্রথম এটি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক যে ভিপি ক্যান্ডিডেট আছেন, ছাত্রীদের মধ্যে কয়েকজন আছেন, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ দিক। সেটা মানে ফলাফল যাই আসুক, এটা আসলে আপনি কিভাবে দেখেন এটাকে? হ্যাঁ, নিশ্চয়ই এটা উৎসাহব্যঞ্জক, যদিও তাদের অংশগ্রহণটা আরও বাড়াতে হবে তাদের সংখ্যা অনুপাতে, এবং প্রার্থীর সংখ্যাও বাড়াতে হবে। প্রার্থীর সংখ্যা কিন্তু গতবারের চেয়ে অবশ্যই ভালো। এবারে তারা ভিপি জিএস এই পদে এসছে, আরও প্রার্থী দরকার, এবং দেখা যাক এই ফলাফলে কি ফলাফল আসে, যে নারী প্রার্থীরা কতটুকু সাড়া পেলেন ভোটারদের কাছ থেকে, সেটাও দেখার বিষয়। কারণ ছাত্র এবং ছাত্রী উভয়কে ভোট দিয়েছে। এখানে কোনো, যেমন জাহাঙ্গীরনগরে প্রার্থীতে আলাদা ছিল, অবশ্য ভোট সবাই দেবে, সেখানে হয়তো এজিএস দুজন, একজন ছাত্রী একজন ছাত্র, কিন্তু এটার ভোট সবাই দেবে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম করা হয়নি, সমস্ত পদই সবার জন্য উন্মুক্ত, ছাত্রীদের জন্য আলাদা কোনো পদ বা ছাত্রের জন্য আলাদা কোনো পদ নির্ধারিত হয়নি, যে কেউ এখানে করতে পারবেন। দেখা যাক, আমার মনে হয় নির্বাচনের ফলাফল ছাত্রীদের জন্য এনকারেজিং হবে। আগের যে সময়টা, আমরা তো দীর্ঘ সময় নির্বাচন হয়নি 19 সাল ছাড়া, তো সেক্ষেত্রে আগের যে নির্বাচনগুলো, ডাকসু নির্বাচনগুলো হচ্ছে, সেখানে থেকে এখন যে পার্থক্যগুলো দেখা গেছে, তার মধ্যে একটি তো স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাধিক্য, এটা একটা বেশি। এটাকে কিভাবে, দলীয় রাজনীতি থেকে কি মুখ ফিরিয়ে নেওয়া ব্যাপারটা, নাকি এর মধ্যে অন্য কোনো ইঙ্গিত আছে? না, প্রথমে তো আমি বলবো যে আপনি যেটা বললেন, যে এখন যে দলগুলো আছে, বিশেষ করে দাপুটে দলগুলো, যারা একসময় হল দখল করে রাখতো, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম সব মিলিয়ে, তাদের প্রতি একটা অনীহা তো আছেই। এমনকি এটাও দেখা যাচ্ছে যে নতুন করে যারা দল গঠন করেছেন ছাত্রদের থেকে গিয়ে, তাদের প্রতিও তাদের খুব একটা মানে আস্থা দেখছি না। আর যারা প্রগতিশীল ছাত্র সংগঠন, যারা অতীতে ডাকসুতে নির্বাচন করেছে সক্রিয় ধারায় ছাত্র রাজনীতি করার মধ্যে দিয়ে, তাদের প্রতি এদের একটা সহমর্মিতা থাকলেও, তাদের সাংগঠনিক পরিসর যেহেতু আগের থেকে সংকীর্ণ হয়ে গেছে, তারা এজন্য তাদের উপরে আবার খুব একটা আস্থা পাচ্ছেন না। এজন্য তারা নিজেরাই যে একটা তাগিদ থেকে যে একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক পদ্ধতি তারা দেখতে চান। এবং আমি তো তাদের সঙ্গে কথা বলেছি, আমি বেশ কয়েকটা জায়গায় বলেছি, তারা কিন্তু এই যে স্বতন্ত্র যারা দাঁড়িয়েছেন, তারা নিজেরকে কেন্দ্র করে দাঁড়িয়েছেন। তারা দেখতে চান যে অন্যান্য বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র যেন এগিয়ে যায়, বা আগামী বছর যেন ডাকসুতে স্বতন্ত্র প্রার্থীদের জন্য এইটা থাকে। তাহলে সেটাই তারা কিভাবে করবে, যখন জিজ্ঞেস করেছি, তখন আমি বলছি, তোমরা নেটওয়ার্কিং করবে, তোমরা পরস্পরের সঙ্গে যোগাযোগটা রাখবে। বললাম সেটাই তো রাজনীতি। তাহলে তারা একটা এর বাইরে একটা রাজনৈতিক পরিসর তারা খুঁজে পেতে চাচ্ছে, যেটা তাদের মনের সাথে মিল হবে। তাই এটাও যে স্বতন্ত্র যারা করছেন, আমি পজিটিভ অর্থেই মনে করছি যে তারা প্রচলিত ধারার বাইরে একটা নতুন জায়গা খুঁজছেন। এটা যে প্রগতিশীল রাজনীতি যারা করছেন ছাত্র সংগঠন, তারা যদি তাদের মনোভাবটা ধরতে পারে, তাহলে দুটো মিলে কিন্তু একটা ভালো সম্ভাবনা হয়তো আগামী দিনে দেখতে পাবো। এখন পর্যন্ত ক্যাম্পাসে, মানে আমি একটু যদি স্পষ্ট করি, তাহলে এই ছাত্র দল এটি তো আগেও ছিল ক্যাম্পাসে এবং স্বনামেই ছিল, তারা রাজনীতি একেবারে সক্রিয় ছিল। কিন্তু ছাত্র শিবির গত অন্তত 15-20 বছরে ছিল না, আগে তারা অংশগ্রহণ করেছে। এইটি এবং এনসিপি, এই দুটোই তো নতুন। তাদের প্রতি তাহলে এত সমর্থন তো থাকার কথা ছিল এই 1 বছরের মধ্যে। মাত্র 1 বছর আগে সমস্ত স্টুডেন্টরা একদিকে ছিল, শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছে তারা। ছাত্র শিবিরের আগে তারা স্বনামে প্যানেল দিয়েছে, কিন্তু তাদের প্রকাশ্য তৎপরতা তারা করেনি, কারণ ছাত্রদের কম ছিল নাকি একেবারেই করেনি, প্রতিরোধের মুখে পড়েছে। মাঝে মাঝে করতে চেষ্টা করেছে, মিছিল টিছিল করা বা প্রচার করা, লিফলেটিং তারা করেছে, তো আড়ালে আবডালে ছাত্ররা প্রতিরোধ করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাদের যোগাযোগ বা বৈঠক তারা করেছে। কিন্তু এবার তারা যেভাবে, এটা গণ অভ্যুত্থানে তাদের অংশগ্রহণ, এটাকে আমাদের দেখতে হবে যে এই ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে এই ধর্মভিত্তিক রাজনৈতিক দল, ধর্মভিত্তিক ছাত্র সংগঠন, এদের কিন্তু অংশগ্রহণটা উল্লেখযোগ্য ছিল। সেটা যদি তারা ইতিবাচকভাবে কাজে লাগাতো, তাহলে কিন্তু রাজনীতিতে একটা পরিবর্তন আসতো। কিন্তু এই যে তাদের সেই গণ অভ্যুত্থানে অংশগ্রহণের সুবাদে তারা যখন সুযোগ পেল, যুদ্ধাপরাধীদেরকে তারা মহিয়ান করার চেষ্টা করলো, ছবি টাঙালো, তারপরে মুক্তিযুদ্ধ সম্পর্কে কটু মন্তব্য করেছে তাদের কেউ কেউ। এটা যদি তারা সংযত হতে পারতো, এই যে 71-এর ধারাবাহিকতা 24, তাহলে কিন্তু আমরা নতুন একটা সম্ভাবনা দেখতাম। এটা করে তারা সেই পুরনো জায়গায় চলে গেছে, এবং সাধারণ ছাত্ররা
এতে আরও বেশি বিরক্ত হয়েছে যে তাহলে ওদের সঙ্গে যে আমরা গণঅভ্যুত্থানে গেলাম, আমরা কি সেই তাদের ৭১-এর তাদের যে মনোভাব কোনো পরিবর্তনই হয়নি। কাজে এটা একটু জটিল করে রেখেছে পরিস্থিতি, এবং বিশেষ করে ছাত্র দলের সাথে তারা তো একসাথেই কাজ করেছে। ছাত্র দলের সঙ্গে যে বিরাট ব্যবধান, এটা হচ্ছে এই কারণে যে গণঅভ্যুত্থানের ছাত্র জনতার জয়কে সুযোগ কাজে লাগিয়ে তারা সেই ৭১ সালের পুরনো যেই বাংলাদেশ বিরোধী মনোভাব এবং ধর্মের নামে প্রগতির বিরোধিতা, সে তারা আবার সামনে এনে জায়েজ করার চেষ্টা করলো। ফলে এটা আবার সেই অনেকটা আগের মতো জায়গায় চলে গেছে। এখন দেখেন আমরা ২৪-এর পরে আবার সেই স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে সেই আলোচনাটাই নির্বাচন সময়। এনসিপির ক্ষেত্রে কি বলবেন? এনসিপির যে ছাত্র সংগঠন বাকছাস, এনসিপির বিষয়ে এনসিপির ছাত্র সংগঠনে তারা আমরা ভেবেছিলাম যে তারা এবারে চ্যাম্পিয়ন হবে, কিন্তু তারা রাজনৈতিক দল গঠন করা এবং তার আগে তারা যে সমস্ত কার্যকলাপ করেছে অনেকটা এই ছাত্র শিবিরের মতোই তাদের দৃষ্টিভঙ্গিটা দেখা গেছে। যদিও হয়তো সবাই না, কিন্তু তারা আলাদা করতে পারেনি। এই মানে ছাত্র শিবিরের যে দৃষ্টিভঙ্গি ৭১-এর প্রতি বা রাজনীতির প্রতি, প্রগতিশীলতার প্রতি, তারা যে খুব একটা আলাদা আমরা মনে করেছিলাম যে আলাদা, সেটাকে প্রমাণ যদি তারা করতে পারে ভবিষ্যতে তাদের সুযোগ আছে। কিন্তু এবারে মনে হয় ছাত্ররা তাদের কতটুকু তারা পছন্দ করেছে এই নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে হয়তো আমরা জানতে পারবো। আমরা ফলাফল যেটাই আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেটি সবসময় বলা হয়, এবং আপনারাও যারা রাজনীতি এখান থেকে উঠে আসা, তারা পরবর্তীতে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছে, নানাভাবে বিভিন্ন দল নিজেরা গঠন করেছেন এবং অন্য দলের মধ্যে আত্মীকরণ হয়েছে। এবারে যারা আসবে, বিশেষ করে বড় কোনো দলের নয়, আমি বলি যে স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য রাজনীতির মধ্য দিয়ে যারা আসবে, এটাকে আপনি মনে করেন যে জাতীয় রাজনীতিতে নেক্সট যে ইলেকশন, সেখানে বড় প্রভাব ফেলবে? ইলেকশনে কয়েক মাস না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জিতবে তারাই পার্লামেন্ট জিতবে, এটা মনে করার কারণ নেই। কারণ অতীতে বাংলাদেশ ৭২ সালে নির্বাচনে যারা করেছে ডাকসুতে, তারা তো ৭৩ নির্বাচনে করেনি, বা জাতীয় জাসদের আমাদের ছাত্রলীগ বিসিএল মান্না ভাইরা জয়লাভ করেছেন, তারপরে জাতীয় নির্বাচনে সেটা মানে দলীয় অর্থে হয়নি। কিন্তু ছাত্ররা যে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পেরেছে, একে অপরের সাথে সহযোগিতা করেছে, নির্বাচনে স্বতঃস্ফূর্ত মনোভাব এবং কর্তৃপক্ষ কীভাবে সাইবার ক্রাইম মোকাবেলা করেছে, এগুলো নিশ্চয়ই জাতীয় নির্বাচনের জন্য শিক্ষণীয় হবে। তবে এখানকার জয়ীরা পার্লামেন্টে হবে, এই সরলীকরণ ইয়েটাকে হয়তো সম্ভব হবে না। সবশেষ মানে এবারের নির্বাচনে যারা জয়ী হবে, আপনারা অগ্রজ ছিলেন, সেখান থেকে কিছু তাদের জন্য কিছু বলার আছে কিনা আমরা আলোচনা রাখবো? হ্যাঁ, সেটা আমি মনে করি যারাই জয়লাভ করুক না কেন, রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি যে রাজনীতির বিরুদ্ধে ছাত্র সমাজ রায় দিয়েছে, ফলাফল যাই হোক না কেন, এটাকে তাদের ধারণ করা উচিত, এবং তারা যেন স্বাধীনভাবে নিজেদের সমাধান করে, স্বাধীনভাবে তাদের যে কার্যকলাপ করে, এবং জাতীয় রাজনৈতিক প্রশ্নে দুর্যোগ মুহূর্তেই তাদেরকে ভূমিকা পালন করতে হয়। তারা যেন সেই ট্র্যাডিশন বজায় রাখে যে ক্যাম্পাস একটা নিজস্ব কণ্ঠস্বর থেকে, নিজস্ব দায়িত্ববোধ থেকে করে, তারাই বরঞ্চ রাজনৈতিক অঙ্গনকে সমৃদ্ধ করতে পারে। তাদের দ্বারা যেন তারা অতীতের মতো লেজুর ভিত্তি এবং তাদের অঙ্গ সংগঠন হিসেবে ব্যবহৃত না হয়, তাদের প্রতি অবশ্যই আহ্বান থাকবে, এবং তারা সফল হোক এবং আগামী ১ বছর পরে তারা আবার রায়ের সম্মুখীন হবে, সেই আশা করছি আমি। অনেক ধন্যবাদ ডক্টর মুশতাক হোসেন আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন ডাকসুর সাবেক জিএস রাজনীতিবিদ ডক্টর মুশতাক হোসেন। তার পর্যবেক্ষণ আমরা শুনছিলাম। এবারের নির্বাচন কেমন হলো এবং এবার নির্বাচনের পাল্টাপাল্টি যে অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগগুলো তার দৃষ্টিতে কেমন, সেটি আমরা জানার চেষ্টা করলাম। এই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বার্তা কক্ষের আয়োজন। প্রথম আলোর এই আয়োজন দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত prothomalo.com, প্রথম আলোর সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।